আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করতে চাই বিশেষ করে ডাকসু নির্বাচনের আজকে শেষ দিন হতে যাচ্ছিল মনোনয়ন যাচাই বাছাই বা মনোনয়ন জমা দেওয়ার, যদিও সেটি আবার শেষ সময় আরও একটু সময় বাড়ানো হয়েছে। তারপরও আজকে অনেক প্রার্থী তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন, মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, সে বিষয়টি আমরা আলোচনা করতে চাই। এছাড়া নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে জুলাই সনদের কী কী বিষয়গুলো, এমনকি ভোটের পরিবেশ, নির্বাচন কমিশনের প্রস্তুতি, সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই আলোচনার জন্য তিনজন অতিথিদের আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। তাদের সাথে আমরা একটু শুরুতে পরিচিত হইনি। ডান দিক থেকে শুরু করছি, জনাব আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক, বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম শুরুতে, সাবেক এবং বর্তমান তিনজন ছাত্রনেতা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, ফলে ডাকসু দিয়ে শুরু করি আলোচনা এবং বর্তমান ছাত্রনেতাকে দিয়ে শুরু করি। মাহিন সরকার, একটু আপনার কাছে জানতে চাই, ডাকসু নির্বাচন বরাবরই আলোচিত বিষয় রাজনীতির জন্য, দেশের জন্য, সবখানেই। এবং আমরা যেটি দেখলাম আজকে এখন পর্যন্ত শেষ সময় যেটি ছিল, মানে দিন পর্যন্ত, সেই সময় আজকে 400-র মতো প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন এবং অনেক অনেক প্রার্থী, অনেক দলের ব্যানারে অনেক প্যানেল দেওয়া হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই, এবারের ভোটের লড়াই কি খুব হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে, না দলের বিবেচনায় আসলে কেউ জিতে আসবে বলে মনে করেন? এইবারে ডাকসু নির্বাচন আসলে খুবই ঐতিহাসিক। 24-এর গণ অভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রকৃতি নির্ধারিত হবে এই ডাকসু নির্বাচন থেকে, তার একটা প্রভাব থাকবে এটা আমরা মনে করি। এবং এখানে যারা বিজ্ঞ রাজনীতিবিদগণ আছেন, আমার বিশ্বাস যে তারাও এর সাথে একমত পোষণ করবেন। ডাকসু নির্বাচনে এবার যেটি দেখা যাচ্ছে যে কোনো রাজনৈতিক দলের একক আধিপত্য না থাকার কারণে এবার যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছে তারা বিভিন্ন জায়গা থেকে স্বতন্ত্র প্যানেল দিচ্ছে এবং তারা তাদের ইশতেহার জনসমক্ষে প্রকাশ করছে। এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন অনেক বেশি গণতান্ত্রিক পরিস্থিতি বিদ্যমান, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এই যে সময়টি বর্ধিত করা হলো মনোনয়ন তোলার জন্য, তো সেটি আসলে একটু খারাপ ইঙ্গিত বহন করে। কেননা আমরা চাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন 24-এর গণ অভ্যুত্থানের পর যত দ্রুত সম্ভব হোক, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় ওই সময়ে আসলে যেভাবে চলছিল সেটি হলো প্রত্যেকটি হলে অস্থায়ী ভিত্তিতে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হয়েছিল এবং মাঝখানে কিছুদিন কিন্তু প্রশাসন ছিল না। তো ওই সময় এই প্রতিনিধিরাই হলের এবং যাবতীয় শৃঙ্খলা রক্ষা করতো, কিন্তু সেটি পরিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না। তারপরে অনলাইন ভোটিং হয়েছে। তো ডাকসু নির্বাচনে এবার যেটি হচ্ছে এটি আসলে সময়ের চাহিদা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যে শুধু ডাকসু হলেই হবে না, ডাকসুটি স্বচ্ছতার সাথে হতে হবে। কিন্তু আজকে দেখতে পেলাম শেষ মুহূর্তে ছাত্র দলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় একটু হলে নারী শিক্ষার্থীদেরকে জোরপূর্বক তাদেরকে মনোনয়ন তোলায় তাদের বাধা দেওয়া হয়েছে। তো এই বিষয়টি আসলে একটি অ্যালার্মিং ইস্যু এবং এই ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও অনেক বেশি কঠোর থাকা উচিত এবং 2 দিন সময় বর্ধন কেন করলো এটিও তাদের জবাবদিহিতা নিশ্চিত করা উচিত। তবে আমরা আশাবাদী যে ডাকসু নির্ধারিত সময়েই হবে। এর পিছনে আমি একটু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে প্রায় সব দলের শিবির থেকে, বাম দলের পক্ষ থেকে, ছাত্র দলের থেকেও হয়তো পূর্ণাঙ্গ একটি কমিটি প্যানেল আসবে। এনসিপি বা বাকশাসের ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনিও আছেন, বাকশাসের আলাদা আছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই যে আমরা কিছুক্ষণ আগে আরেকটি সংবাদ পেলাম যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে। এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। প্যানেল দেয়া এটিই কি আপনার শৃঙ্খলা ভঙ্গের কারণ হিসাবে দল দেখছে, মানে আপনি প্রার্থী হওয়া সেটিকে দেখছে কিনা? দেখুন, জাতীয় নাগরিক পার্টির সাথে এটি আমার রাজনৈতিক দল, তো সেখানে আমি
যুক্ত ছিলাম এবং বরাবরই আমার থাকার ভবিষ্যতেও ইচ্ছা আছে, কিন্তু তাদের সাথে আমি আলোচনা করেছি যেহেতু আমার এখনও ছাত্রত্ব আছে এবং আমি মাস্টার্সের বাংলা বিভাগের একজন শিক্ষার্থী। তো এখানে আসলে দলের নীতি কী, তো সেই জায়গা থেকে আমি সদুত্তর পাইনি যে একটি মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি তারা ছাত্র রাজনীতি, এটা তো ছাত্র রাজনীতি হয়ে যায় তাদের জবাব এটা, কিন্তু কোন গ্রাউন্ডে বা কোন নীতির আলোকে আমি সেখানে যেতে পারবো না এটি কিন্তু আমি আসলে জানতে পারি নাই। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারা যদি আর একটু ব্যাখ্যা করতো তাহলে ভালো হতো, এবং তারা আমার কাছে জবাব চেয়েছিল, আমি সরাসরি তাদের কাছে উপস্থিত হয়ে আমি জবাব দিয়েছি। কিন্তু বহিষ্কারের কারণ কি আমি আসলে এখন পর্যন্ত জানি না, এবং আপনার কাছ থেকেই জানলাম আমি আসলে আমাকে বহিষ্কার করা হয়েছে। তো ডাকসুর কারণে আপনাকে কি কারণ দর্শানো হয়েছিল যে কি যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটা? না, আমার কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে আলোচনা করেছি যে এই বিষয়ে তাদের আসলে সিদ্ধান্ত কি, কারণ একটা ঘটনা শুধু ঘটলেই হয় না, সেটার পেছনে কিন্তু দলের ইমেজ অনেকাংশে ক্ষুণ্ণ হয়। তো সেই জায়গা থেকে আমি আমার দলের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমি তাদেরকে জানিয়েছিলাম। তো শেষ পর্যন্ত আসলে সেটি বাস্তবায়ন হয়নি। তারা আমাকে বলেছে যে পদত্যাগপত্র যেন আমি দিয়ে তাদের কাছে জমা দেই। তো আমি বলেছি পদত্যাগপত্র মানে যে দেব সেটার আসলে মূল কারণটা কি, তারা আমাকে কারণটা পুরোপুরি আর কি বলেননি। তার মানে এই ডাকসুকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটছে বলে আপনি মনে করেন? সেটি হতে পারে, তারা ভালো বলতে পারবে। একটু জানতে চাই আজিজুল বারী হেলাল, আপনার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বাম জোট বা যেটি বলছিলাম শিবিরের পক্ষ থেকেও একটি পূর্ণাঙ্গ প্যানেল দেওয়া হয়েছে, বাম জোটের থেকেও দেওয়া হয়েছে, অন্য আরও উমামা ফাতেমার পক্ষ থেকেও বোধহয় একটি প্যানেল, পূর্ণাঙ্গই হয়ে যাচ্ছে অনেকটা। ছাত্র দলের এখনও পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি, এত বড় একটি সংগঠন, সেটির জন্য জনাব তারেক রহমানকে সিদ্ধান্ত দিতে হবে, মানে কেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলি যে ডাকসু নির্বাচন যে আয়োজন হচ্ছে এজন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের, যে ছাত্র রাজনীতির বা ছাত্র আন্দোলনের সবচেয়ে সৌন্দর্যের দিক, যেটা ছাত্র রাজনীতি বলুন আর ছাত্র আন্দোলন বলুন, সেই ছাত্র রাজনীতির সবচেয়ে সৌন্দর্যের দিক, সমস্ত মত পথ একত্রে মিলিত হয়ে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে, যেটাকে ছাত্র সংসদ বলা হয়। এই ছাত্র সংসদ বহুদিন পরে, প্রায় 8 বছর পরে, আপনার দীর্ঘদিন বন্ধ থাকার পরে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে একটা সুখবর আমাদের ছাত্র রাজনীতির জন্য এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির জন্য। এখন আপনি বলছেন যে ছাত্রদল এখনো প্যানেল ঠিক করেনি। আপনি জানেন যে ডাকসু নির্বাচনটা বা ছাত্র সংসদ নির্বাচন সবাই কিন্তু এককভাবে আপনার ইন্ডিভিজুয়ালি সব ফর্ম উঠায়, এরপর যখন জমা দেই তখন আমাদের দেশের পলিটিক্যাল কালচারটা হলো একটা প্যানেল ঘোষণা করে, জাতীয় রাজনীতির সাথে যে সমস্ত ফ্রন্ট অর্গানাইজেশন বা সহযোগী সংগঠন আছে বা রাজনৈতিক আদর্শের সাথে মিলে একটা প্যানেল দেই। কিন্তু ডাকসুতে ব্যালট, ওইটা কিন্তু প্যানেল থাকে না, শুধু ব্যালট নাম্বার থাকে। কিন্তু আমাদের যে বিভিন্ন ছাত্র সংগঠন জমা দেওয়ার সময় প্যানেল আকারে জমা দেয় এবং প্রচার করার সময় এবং প্যানেল আকারে যে বিপিজিএসের নাম ধরে একটা প্যানেল দেই। তো জাতীয়তাবাদী ছাত্রদল পরাশক্তি সহ একটি ছাত্র সংগঠন, সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন, এবং অন্যান্য ছাত্র সংগঠন তারাও অনেক জনপ্রিয়। এখন জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু ডাকসুর আপনার ফর্ম ড্রপ করার আরও 2টা দিন সময় বেড়েছে, আমাদের অনেক প্রার্থী, ছাত্রদল অনেক বড় সংগঠন, অনেক লোক ফর্ম কিনছে, সুতরাং এটা আমাদের প্যানেলটা আপনি যেটা বললেন যে তারেক রহমান ঠিক করবেন, এইটা নিয়ে একটা আলোচনা হতে পারে যে তারেক রহমান হলো জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, সুতরাং তিনি যে ঠিক করবেন এটা কিন্তু ঠিক না। আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রয়েছেন, এই ডাকসু নির্বাচনকে ছাত্রনেতারাই বলছেন, ওরা তো এখনো ছাত্র নেতা, জাতীয় নেতা হয়ে ওঠেনি এখনো, ও তো বলবেই। আমাদের আপনার জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি রয়েছে, তাই না, কেন্দ্রীয় সংসদ রয়েছে, তারা একটা সিদ্ধান্ত নিয়ে
পপুলার প্রার্থীদেরকে মনোনয়ন দিবে। এইটা হলো সবচেয়ে বড় কথা। আর তারেক রহমান হলো আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক নেতা, সাংগঠনিক নেতা। তিনি নিশ্চয়ই তার একটা মত, তিনি এটা জানতেই পারে যে কে ভিপিজিএস কে দাঁড়াচ্ছে বা প্রার্থী কে দাঁড়াচ্ছে, এগুলো জানতেই পারে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে দেখেন এই যে নির্বাচনকে আপনার সুষ্ঠু এবং সুন্দর গ্রহণযোগ্য করবার জন্য আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু আরও কঠোর হতে হবে। প্রশাসনের বিরুদ্ধে কিন্তু অনেক বক্তব্য আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু সংগঠনকে তারা খুব প্যাট্রোনাইজ করে। যেমন একবার একটা ছাত্রীকে একজন আপনার কর্মচারী যখন ইভটিজিং করলো, তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষতার ভাবে অবস্থান নিতে পারেনি ওই ছাত্রীটির পক্ষে, একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের পক্ষে কিন্তু অবস্থান নিয়েছিল। এবং আজকেও আমি দেখলাম যে ফজিলাতুন্নেসা হলে, সেখানে আমাদের ছাত্র দলের আহ্বায়িকা অবন্তী, খুব সম্ভব তার নাম, সে যখন সাধারণ ছাত্র এবং দলীয় কর্মীদের ফর্ম কিনতে যায় তখন একটা গন্ডগোল হয়েছে। আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনও কিন্তু পরাজিত যে মাফিয়া, তাদের যে সংগঠন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, তাদের কর্মীরাও কিন্তু এখনও, সাপোর্টাররা এখনও রয়ে গেছে এবং তারা আশ্রয় খুঁজছে বিভিন্ন জায়গায়। এবং আমার দৃঢ় বিশ্বাস ছাত্রদল, ছাত্র বাকশাস, বাংলাদেশ গণছাত্র পরিষদ বা অন্যান্য বাম সংগঠন, তারা এইসব বিষয়ে অত্যন্ত সতর্ক থাকবে। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্বের একটা মূর্ত প্রতীক। বাংলাদেশের প্রথম যখন স্বাধীনতার প্রতি আঘাত আনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আঘাত আনে, এবং যখন প্রথম এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে গর্জে ওঠে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই কিন্তু 69-এ গর্জে উঠেছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, তার বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিরপেক্ষ না থাকে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই আমাদের এই যে এনসিপির মাহিন সরকার যেটা বলছে যে প্রশাসনকে কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আপনি কারোর প্রতি বায়াসড হবেন, কারণ প্রশাসনের অনেকের প্রতি আমাদের কিন্তু বক্তব্য আছে যে আপনারা এই গত 1 বছর যে প্রশাসন চালিয়েছেন, সেখানে আপনারা বিশেষ কিছু ছাত্রদের উপরে আপনাদের সহমর্মিতা রয়েছে। আমি তো একটা উদাহরণ কথা বললাম। এই জন্য বর্তমান প্রশাসনকে আমি বলবো, ভিসি সহ যারা ডাকসু নির্বাচনটা পরিচালনা করছেন, আপনারা কিন্তু নিরপেক্ষ থাকবেন। 89 ডাকসু নির্বাচন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে কিন্তু বিমতাসুলভ আচরণ করেছিল। জাতীয়তাবাদী ছাত্র দল সেটা মেনে নিয়েছিল। বিমতাসুলভ আচরণ করার পরেও আমরা কিন্তু হল ছাত্র সংসদগুলোতে জিতেছিলাম। সুতরাং আমি বলবো যে, এবং 19-এর ডাকসু নির্বাচনেও কিন্তু ওই ফ্যাসিবাদ ক্ষমতায় ছিল, তারাও ছাত্র দলের সাথে বিমতাসুলভ আচরণ করেছিল আমাদের নমিনেশন পেপার বাতিল ঠাতিল নিয়ে। আমি মনে করব বর্তমান প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ না থাকলে তার পরিণতি কিন্তু ভালো হবে না। জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যে আঘাতের সম্মুখীন হয়েছে, আমরা কিন্তু কোনো রিয়াকশনও দেখাইনি, যেহেতু আমরা জানি যে পরাজিত মাফিয়া কাদের মধ্যে লুকিয়েছে। এই বিষয়গুলো আপনার প্রশাসনকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। আমরা চাই একটা সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। জি, শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত ডাকসু নির্বাচন হয়েছে 37 বার। এর মধ্যে যেটি দেখলাম তথ্য, 29 বারই হয়েছে স্বাধীনতার আগে, বাকি 8 বার হয়েছে স্বাধীনতার পরে, এই 53 বছরে। এবারও আমরা দেখলাম যে এই ডাকসু নির্বাচন এখনই চায়নি বিএনপি, বা আওয়ামী লীগের আমলেও অনেকবার নির্বাচন হয়নি, সময় পেরোলো। কেন আসলে হয়নি? স্বাধীনতার পরে 53 বছরে মাত্র 8 বার নির্বাচন কেন? বা এই যে বিএনপিও এবার চাইছিল, এখন নয় আরো পরে, এটি কেন বলে মনে করেন? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের 2 আলোচককে শুভেচ্ছা। ডাকসু সম্পর্কে আমাদের যে দর্শকরা আছেন তারা মোটামুটি সবার ধারণা আছে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এই প্রতিষ্ঠানটি শুধু না, চাকসু, রাকসু, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ অথবা কলেজের ছাত্র সংসদ, তাদের ভূমিকাটা মোটামুটি আমরা সবাই জানি। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের সৃষ্টির ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা আছে। আমি একটু ঘুরিয়ে বলি, পৃথিবীর প্রায় সব দেশ তার সমাজের মধ্যে আলো জ্বালানোর জন্য বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। পৃথিবীতে আপনি একটা বিশ্ববিদ্যালয় আছে যে
একটা দেশ সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়। সারা পৃথিবীর সমস্ত দেশগুলো সমাজে আলো জ্বালানোর জন্য বিশ্ববিদ্যালয় সৃষ্টি করেছে, আর আমাদের একটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, সে একটা দেশ সৃষ্টি করেছে, দেশ সৃষ্টি করার পেছনে ভূমিকা রেখেছে। সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে এবং একটা ঐতিহাসিক আন্দোলনের বিজয়ের পরে। সুতরাং এর তাৎপর্য, এর গুরুত্ব অন্য যে কোনো সময়ের নির্বাচনের থেকে ভিন্ন। আমাদের ছাত্র সংসদ রাজনীতি কেন বা সংসদ কেন দরকার, আপনি যে প্রশ্নটি করেছেন, কেন হয়নি? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে ছাত্র রাজনীতি একটা যে ভূমিকাটা পালন করেছে, সেই ভূমিকাটা যাতে রাখতে না পারে, আমাদের জাতীয় রাজনীতি যে সওদাগরদের হাতে চলে গেছে, তার একটা বড় কারণ হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন না হওয়া। 60, 70, 80 দশক পর্যন্ত বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা যারা রাখতেন, আপনি নেতাদেরকে আলাদা আলাদা করে একজন একজন করে তাদের হিস্ট্রি খোঁজেন। কেউ শ্রমিক আন্দোলন থেকে এসেছেন, কেউ ছাত্র আন্দোলন থেকে এসেছেন। কিন্তু যখন এই ফ্লোটা আপনি বন্ধ করে দিয়েছেন, এই চেনটা আপনি বন্ধ করে দিয়েছেন, তখন ওই যে সওদাগররা এসে রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে এবং রাজনীতিকে কেন্দ্র করে ভিত্তি করে সব থেকে বড় ব্যবসাটা করেছে এর ভেতর থেকে। সুতরাং এই যে বন্ধাত্ব, এটিকে চ্যালেঞ্জ করার জন্য, আঘাত করার জন্য ডাকসু নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ, সে উদ্যোগটা নেওয়া হয়েছে। একই সাথে আমি আপনাকে আরও একটা বিষয়ে সচেতন থাকার অনুরোধ করব, এই কারণে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগের সময়ে, এবং বলা হয়েছিল, আমার পরিষ্কার মনে আছে, নির্বাচনের আগের দিন আপনাদের এইখানে টকশোতে আমরা উপস্থিত ছিলাম, যে আলোচনাটি হয়েছিল ছিলাম, এবং লাইভ দেখানো হচ্ছিল হলগুলোর থেকে। সেই নির্বাচনের আগে সরকারের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমার সম্ভবত সুভাষ দা ওই টকশোটায় ছিলেন, এবং তিনি বারবার বলার চেষ্টা করছিলেন তার নেত্রী কিভাবে ছাত্র রাজনীতিকে বিকশিত করার জন্য তার ব্যক্তিগত আগ্রহে ডাকসু নির্বাচনের আয়োজন করতে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই সময় সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা খুব কৌশলে 18-র যে রাতের ইলেকশন, সেই ইলেকশনটাকে মানুষের স্মৃতির বাইরে নিয়ে যাওয়ার জন্য, আলোচনার মধ্যে যাতে রাতের ইলেকশনটা না থাকে, সেখানে ডাকসু যাতে একটা ওয়েব ক্রিয়েট করে, সেই কারণে ডাকসু নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছিল। কারণ ছাত্র নেতৃত্ব গড়ে তোলার জন্য নির্বাচনের যে কনসেপ্ট, পরবর্তীকালে দেখা গেল যে ডাকসুর বাইরে আর কোনো জায়গায় এই নির্বাচনের আয়োজনটি করা হয়নি। সুতরাং আমরা পরবর্তীকালে ওই যে অভিযোগ, সেই অভিযোগটা যথার্থ ছিল। নির্বাচনটা না হওয়ার একটা বড় কারণ হচ্ছে জাতীয় রাজনীতিতে সব থেকে প্রভাব সৃষ্টি করবে। আপনি আগামী কয়েকদিন দেখবেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে মেইন স্ট্রিমের মিডিয়া জাতীয় রাজনীতির অন্যান্য খবরের থেকে ডাকসুকে প্রায়োরিটি দিচ্ছে। সারা দেশের মানুষের একটা আগ্রহ থাকে ডাকসুকে নিয়ে, এবং আমাদের এখানে গণতন্ত্রের প্র্যাকটিসের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে রুলিং পার্টি যারা, তাদের সিগন্যাল না থাকলে ডাকসু হওয়া সম্ভব না। যখন তাদের নেগেটিভ সিগন্যাল থাকে তখন হয় না, পজিটিভ সিগন্যাল থাকলে হয়। তো যখন তাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে এই নির্বাচনের ভেতর থেকে হয়তো বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে নিয়ন্ত্রণের যে জায়গাটা, সেই নিয়ন্ত্রণের জায়গাটা কোনোভাবে ভেঙে যেতে পারে, এবং ছাত্র সংসদ নির্বাচন যদি হয়, আপনি দেখবেন হলের সব থেকে যে গুন্ডা যে ছেলেটা, আমার এক্সপেরিয়েন্স হচ্ছে হলের সব থেকে ফাউল বলতাম আমরা যে ছেলেটা, তাই না, ফাউল বলতাম, ও কিন্তু ক্যান্টিনে যাকে দেখে তাকে দেখে ভাই সালাম আলাইকুম, সিনিয়র জুনিয়র যাকে দেখে তাকেই সালাম দেয়। অর্থাৎ তার আচরণের মধ্যে একটা পরিবর্তন আসে। তো স্টুডেন্টদের মধ্যে ভয়ের যে সংস্কৃতিটা নির্বাচনের ভেতর থেকে সেটি ভেঙে যায়, এবং সেই কারণে আপনি বাইরে নানা রকমের আলাপ আলোচনা দেখবেন। কিন্তু এই প্রশ্নটা বিভিন্ন সময় এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারী সংসদের নির্বাচন রেগুলার হয়,
সেখানে টেকনিক্যাল সমিতির নির্বাচন রেগুলার হয়, কিন্তু শিক্ষক ডাকসু- সমিতির হয়, ডাকসুর সিন্ডিকেট বেলায়- হয়, সিনেট হয়, শুধুমাত্র ডাকসু হয় না কেন? ওই যে দখলদারিত্বের যে জায়গাটা, সেটি যে জায়েজ করার দখলদারিত্ব দিয়ে সর্বশেষ গত বছর দেখেছেন লাঠি হাতে নিয়ে গিয়ে আসে, এটি যাতে ভেঙে না পড়ে, এই যে দেয়ালটা, এই দেয়ালটাকে টিকিয়ে রাখার জন্য ছাত্র সংসদ নির্বাচন সবসময় ব্যবহার করা হয়। শাসকরা দিতে চায়। আরেকটি বিষয় একটু স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমরা সবসময় চুনুপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না, এই জন্য রাঘব বোয়ালদের ধরার চেষ্টা করছে সরকার। সেটি নিয়ে একটু আলোচনা করব, কবে ধরবেন বলে আপনারা মনে করেন। তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি দর্শক, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনা, ফিরছি। জনাব আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টার আরেকটি মন্তব্য দিয়ে আচ্ছা না, সেটি নিয়ে আমি আসলে আমি শরীফের ডাকসু কাছে জানতে নির্বাচন চাই। আর একটু কথা বলতে চাই। দেখেন, জি, আপনি আপনি ছোট বলছেন করে। যে বিএনপি চাইনি, এটা আপনি কি বিএনপির কোন নেতার মুখ থেকে শুনেছেন? যে না, BNP ছাত্রদল অনেকবার বলেছে যে এখনই ছাত্র দলের কোন শীর্ষ নেতা, আপনি দেখেন ছাত্রদল কিন্তু আমি বললাম যে অনেক বড় একটি সংগঠন। বিভিন্ন বক্তব্যে বলেছে। আমরাই একমাত্র দল যারা ডাকসু নির্বাচনকে সবসময় স্বাগত জানায়। আপনি বলছেন, হ্যাঁ, স্বাগত জানাই, আমি একটু বলি, আপনি বলছেন যে জাতীয় নির্বাচনের যে পরে দাবি 90 জানাচ্ছেন। 90-এর পরে ডাকসু নির্বাচন কেন হয়নি? আমি 90-এর গণ অভ্যুত্থানের রাজপথের একজন কর্মী ছিলাম। আমি তখন ফজলুল হক হল শাখার ছাত্র দলের সেক্রেটারি ছিলাম। আমি নিজে আমার এই বক্তব্য যারা আমার সময় ছাত্র রাজনীতি করতেন তারা জানতেন। যখন 90-এর পরে বিএনপি ক্ষমতায় আসলো, তখন 93 সালে 93-তে ডাকসু নির্বাচনের জন্য আহ্বান করা হলো, সমস্ত ছাত্র সংগঠন রাজিও হলো। ছাত্রলীগের তখন দুই ভাগ, মন্টু গ্রুপ একটা আর শেখ হাসিনা গ্রুপ, আপনারা সবাই জানেন। ওই থার্ড ওয়ার্ল্ড আর কি যেন একটা ছিল ছাত্রলীগের, মিল, হ্যাঁ ছিল না, মিজান ভাই আর লনি ভাই, ছাত্র ইউনিয়ন সহ সবাই আমরা ডায়ালগের মাধ্যমে 93 সালে ডাকসু নির্বাচনে সবাই রাজি হলো। ছাত্রদল প্যানেলও ঘোষণা করছিল, রফিক, অ্যানি, সোহেল, মনে আছে না? ছাত্রলীগ প্যানেল, ওই যে থার্ড ওয়ার্ল্ড যেটা মন্টু গ্রুপের, ওরাও প্যানেল জমা দিয়েছিল। কিন্তু মূল ছাত্রলীগ তারা কিন্তু ডাকসু নির্বাচন থেকে বয়কট করে। তো ওই যে শরীফ ভাই যেটা বলছে, দুটো বড় ছাত্র সংগঠনের মধ্যে একটা ছাত্রলীগ ছিল, এবং ছাত্রলীগ বয়কট করার ফলে অন্যান্য ছাত্র সংগঠন আর জমা দেয়নি। তার মানে 93 সালে জাতীয়তাবাদী ছাত্রদল হ্যাজ টেকেন দ্য ইনিশিয়েটিভস টু হোল্ড এ ইলেকশন। তারপরে আমার 2004 সালে আমি যখন ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, তখন আমরা ডাকসু নির্বাচনের জন্য ডায়ালগের আহ্বান করেছিলাম, সব কিছু বলেছিলাম, কিন্তু অন্যান্য ছাত্র সংগঠন এটা রাজি হয়নি। এটা শরীফ ভাই যেটা বলছে যে বড় দুটো ছাত্র সংগঠন বা তিনটে ছাত্র না চাইলে হয় না। এইবার আসেন আপনি বলছেন বিএনপির কথা। এবার বিএনপি দেখেন, স্বাধীনতার 71-72 সালে একটা সংসদ হয়, 73 সালে আর একটা ডাকসু নির্বাচন হয়, এবং 73 সালে ডাকসু নির্বাচন হলো কলঙ্কিত ইতিহাস। সবাই জানেন যে কিভাবে ব্যালট বাক্স চুরি করা হয়, ছাত্র ইউনিয়নকে হারিয়ে দেওয়া হয় 73 সালে। তারপরে কিন্তু ডাকসু নির্বাচন দীর্ঘদিন বন্ধ থাকে, তাই না? দীর্ঘদিন বন্ধ থাকে, মানে তখন ছাত্র রাজনীতি সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা সৃষ্টি হতে থাকে, এবং পলিটিক্স, ছাত্র রাজনীতি ক্রিমিনালাইজেশনও শুরু হয় 73-তে, এই স্বাধীনতার পরে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন, সামরিক আইন উঠে গেল। 79-এ তিনি প্রথম, আবার স্বাধীনতার পরে ওই 73-এর পরে প্রথম ডাকসু নির্বাচন দিলেন, 79 এবং 80 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সেই ডাকসু নির্বাচন হলো। সেখানে ওই যে মান্না ভাই আর আক্তার ভাই বিপিজিএস হলো। আবার 80-81 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনার ডাকসু নির্বাচন দিল, সেখানেও মান্না ভাই আর আক্তার ভাই, তাই না? এটা হয়েছিল। এবং ছাত্রদলও ডাকসুতে 2-3টে পদ পেয়েছিল, এবং রোকেয়া হল বা কোনো একটা হলে আমরা জিতেছিলাম ওই সময়। এরপরে ডাকসু নির্বাচন হয় 89 সালে, এই যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বন্ধ হওয়ার পরেও। এরপর 81-82-তে একটা হয়, ওই যে আপনার জিয়াউদ্দিন বাবলু আর কে যেন হইল, আক্তার বাবলু পরিষদ হইল। এরপরে কিন্তু আর নির্বাচন হয় না। তারপরে নির্বাচন 89 সালে যখন নির্বাচন হয়, জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে প্রার্থী দেয়, এবং সমস্ত ছাত্র সংগঠন মিলে ছাত্র সংগ্রাম পরিষদ করে। তারপরেও ডাকসুতে আমরা সামান্য কিছু ভোটে, ডাকসুতে তখন ডাকসুতে 20টা পদ ছিল, আমরা সামান্য, সব ছাত্র সংগঠন এক হয়েছিল, ছাত্র সংগ্রাম পরিষদ, আমরা সামান্য কিছু ভোটে
পিছিয়ে ছিলাম, কিন্তু হলগুলোতে আমরা ম্যাক্সিমাম হলগুলোতে প্রায় 80% হলে আমরা একক প্যানেলে জিতেছিলাম, ম্যাক্সিমাম আমাদের বিপিজে আমরা জিতেছিলাম। কিন্তু 90 সালে যে ডাকসুটা হলো সেই ডাকসুতে আমরা হল এবং ডাকসুতে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো ছাত্র দলের। এবং ওই সময় আপনি দেখেন ওই ডাকসু আপনি দেখেন ওই ডাকসু 90-এর ডাকসু যারা জাতীয়তাবাদী ছাত্রদল সম্পূর্ণ জয়, ওই 90-এর ডাকসু কিন্তু আপনার স্বৈরাচার এরশাদের পতনে সবচেয়ে নিয়ামক ভূমিকা পালন করেছিল। অর্থাৎ আমি এবারও আশা করব স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষের শক্তি যারা 24-এর গণ অভ্যুত্থানকে ধারণ করেছে, 17 বছর ব্যাপী আন্দোলন করেছে, এবারও ডাকসুতে তাদের বিজয় অনিবার্য। শরীফের কাছে একটু জানতে চাই, যেটি বলছিলাম বিরতির আগে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সরকারের মূল লক্ষ্য হচ্ছে নিরীহ কেউ যাতে শাস্তি না পায়, অপরাধী যাতে ছাড়া না পায়। আমরা সবসময় চুনুপুটি ধরি, রুই কাতলা ধরা পড়ে না, রাঘব বোয়ালদের ধরার চেষ্টা চলছে। 1 বছর পার হলো, রাঘব বোয়ালরা কি আর সামনাসামনি আছে বা কাছাকাছি আছে বলে মনে করেন? ধন্যবাদ। গত কয়েকদিন ধরে যে ঘটনাগুলোকে মানুষকে বিক্ষুব্ধ করছে তার সাথে এই বক্তব্য মেলে না। আমরা একটা দীর্ঘ যে শাসনের মধ্যে ছিলাম, আমাদের প্রত্যাশা ছিল আইনের শাসনে রাষ্ট্র পরিচালিত হবে, কিন্তু আমরা তখন দেখে এসেছি আইনের শাসনের বদলে শাসকের আইনে রাষ্ট্র পরিচালিত হতো। একজন অপরাধ করছে, তার রাজনৈতিক রং কি সেটি দেখে আইনের প্রয়োগ হতো। অসংখ্য উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য উদাহরণ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে একই মামলায় যুবলীগের সভাপতির স্ত্রী 1 নম্বর আসামি, বিএনপির অ্যাডভোকেট কাজল 2 নম্বর আসামি। যুবলীগের সভাপতির স্ত্রী গ্রেপ্তার হননি, বিএনপির যিনি 2 নম্বর তিনি গ্রেপ্তার হয়েছেন, রিমান্ড হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আমরা সেই অবস্থার পরিবর্তনটা চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থার পরিবর্তনটা হয়নি। এবং এই ক্ষেত্রে যার ভূমিকা রাখার কথা ছিল সব থেকে বেশি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি মাঝে মধ্যে একেবারে কি যে বলেন, এবং এটি যে একটা প্রতিষ্ঠান, মানুষের একটা রেসপেক্ট আছে, এটি আমরা দেখতে পাই না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আসলে পরিচালনা করছে কে? মিনিস্ট্রি। গত 3 দিন আগে দেখলাম প্রেস উইংয়ের পক্ষ থেকে প্রেস সেক্রেটারি বললেন 15ই আগস্ট কোথাও পালন করা যাবে না। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এই ধরনের সিদ্ধান্ত হয়েছিল কিনা আমার জানা নেই। তাহলে একটা দেশের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা চালাচ্ছেন কে? একজন রিকশাওয়ালাকে গ্রেপ্তার নিয়ে সরকার যে জগা খিচুড়ি পাকিয়ে ফেলল, রাষ্ট্র যে দানবীয় চরিত্র নিয়ে আবার আবির্ভূত হলো, যে রাষ্ট্রকে দানবকে আমরা পরাজিত করেছিলাম হাজার খানেক মানুষের রক্তের মধ্য দিয়ে, এই রিকশাওয়ালাই হয়তো সেই মিছিলেও ছিল। আপনার মনে আছে একজন রিকশাওয়ালা স্যালুট দিয়ে ভাইরাল হয়েছিল। সেই মানুষটা, সেই ধরনের মানুষকে রাষ্ট্র তার হ্যাডম দেখাচ্ছে, তার শক্তি দেখাচ্ছে। আমি এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঘটবে না এটা আমরা শুনছি, এবং সরকারের ধোঁকাবাজিগুলো আমরা দেখছি। ধোঁকাবাজি শব্দটা আমি একেবারে ইচ্ছা করেই ব্যবহার করছি। আপনার মনে আছে, আমি অন্তত 6টা উদাহরণ আপনাকে দিতে পারবো। মানুষ যখন বিক্ষুব্ধ হয় কোনো ঘটনায়, সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি করে। আব্দুল হামিদ যখন দেশ থেকে চলে গেল, 4 জন উপদেষ্টাকে নিয়ে তদন্ত কমিটি হয়েছিল। 15 দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা, ওই তদন্ত কমিটি একবারের জন্য বৈঠকে বসেনি। যখন মানুষ স্থিমিত হয়ে গেল, ধামাচাপা। ডিসি নিয়োগের ক্ষেত্রে আপনার মনে আছে, গত বছরের সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি করেছিল। যখন মানুষের ক্ষোভ, মানুষ ভুলে গেছে, তদন্ত কমিটি শেষ। ওই যে নগদের যে অনিয়মের যে খবরটি এসেছিল, তাৎক্ষণিকভাবে তদন্ত কমিটি হয়েছিল। মানুষ যখন ভুলে গেছে, শেষ। এই যে পাথর লুট, এই ঘটনার দায়কে সরকার এড়াতে পারে? এটি কি রাতের বেলায় লুট হয়েছে? রাতের বেলায় লুট হয়নি। এর আগে নারায়ণগঞ্জে গাজী টায়ারে 15 দিন ধরে একটা ফ্যাক্টরি পোড়ানো হয়েছে, যে টায়ার শিল্পটা বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করেছিল। বাংলাদেশে ভারতের টাটা কোম্পানির টায়ার একচেটিয়া ব্যবসা করত, সেখানে আমার দেশি প্রতিষ্ঠান। হ্যাঁ, গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের দোসর ছিল, তিনি যদি কোনো অপরাধ করেন আপনি তার বিচার করেন, কিন্তু তার প্রতিষ্ঠান তো 4-5 হাজার শ্রমিক সেখানে কাজ করত, প্রায় 8-9 হাজার মানুষের জীবন জীবিকার সাথে যুক্ত ছিল। বাংলাদেশের টায়ার শিল্পের যে চাহিদা 80% এই ফ্যাক্টরিটি পূরণ করত, সেটি আপনি পুড়িয়ে দিলেন। প্রায় 250 মানুষকে পুড়িয়ে দেওয়া হলো, আপনি কোনো ব্যবস্থা নিলেন না। আজকে উনি এসেছেন
চুনোপুটি। তো চুনোপুটিদেরকে কেন ধরেন, বড়দেরকে ধরেন না আপনি কেন? তাদের প্রতি আপনাদের এই যে বিশেষ দুর্বলতাটা কেন? জুলকার নাইন শাহের গতকালকে একটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি একেবারে স্পেসিফিক করে বলেছেন, গত 10-12 বছর যে ব্যক্তিটি তারিক আহমেদ সিদ্দিকী বিমানবন্দরগুলোকে উন্নয়নের নামে শত হাজার কোটি টাকা লোপাট করেছেন এবং প্রত্যেকটি ঘটনার সাথে তার যে পার্টনার ছিল তিনি এখনো সেই দায়িত্বে আছেন, তাকে সরানো হয়নি। অথচ আপনি হ্যাডম দেখাইতে যান ধানমন্ডিতে একজন রিকশাওয়ালার কাছে। আমি এই জায়গাগুলোতে সমালোচনা করি কেন জানেন? তারা খারাপ করুক এটি আমরা চাই না, কিন্তু প্রত্যাশাটা তো পূরণ হলো না। আপনাদের অযোগ্যতার কারণে, ব্যর্থতার কারণে বারবার হাজার খানেক মানুষের আত্মদানকে প্রশ্নের মুখোমুখি আসামির কাঠগড়ায় দাঁড় করতে হয়। এটা আমাদের জন্য তো সুখকর না। জি, একটু যেতে চাই মাহিন সরকার আপনার কাছে। নোট অফ ডিসেন্ট নিয়ে যত জটিলতা সেটি পুনর্বিবেচনা করবে বিএনপি, এমন একটি ইঙ্গিত পাওয়া গেছে আজকে গণমাধ্যমে খবর বেরিয়েছে বিএনপি নেতাদের বক্তব্যে। আপনারা এই যে দীর্ঘ লড়াইয়ের পর গণ অভ্যুত্থানে আপনারা নেতৃত্ব দিয়েছেন, এরপরে সংস্কারের দাবিটি আপনারা করছিলেন বৈষম্য বিরোধীদের ব্যানার থেকে, এনসিপির ব্যানার থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনারা দাবিটি করে আসছিলেন। এই নোট অফ ডিসেন্ট তার মধ্যে একটা বাধা বলেই মনে করছিলেন আপনারা বিগত সময়, আমরা তাই শুনেছি আপনাদের বক্তব্যে। এখন কি কিছুটা ইঙ্গিত বা পাচ্ছেন যে মনে হয় যে পজিটিভ কোন ইঙ্গিত মনে হচ্ছে এটিকে? অবশ্যই, যদি বিএনপির মতো একটু বড় রাজনৈতিক দল এই নোট অফ ডিসেন্টে একটু নমনীয়তা দেখায়, অবশ্যই আমরা যে প্রত্যাশিত সংস্কার এর দাবি তুলছিলাম সেটি বাস্তবায়নে সহজ হবে। কেননা 24-এর গণ অভ্যুত্থানের মূল যে জায়গাটি ছিল যে সংস্কার, এবং 5 আগস্টের পরপরই বাংলাদেশের প্রতিটি দেয়ালে দেয়ালে লেখা হয়েছিল যে বিচার আর সংস্কার চাই, বা স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো। তো এই স্লোগানগুলোর মূল বিষয় ছিল যে সংস্কার করা। তো আমরা চাই যে বিএনপি সহ যত রাজনৈতিক দলগুলো আছে সেগুলো বাংলাদেশের যে মৌলিক সংস্কারের জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি একটু নমনীয় হয় তাহলে অবশ্যই প্রত্যাশিত সংস্কার সম্ভব। বড় মৌলিক বিষয়ের ক্ষেত্রে যেটি বলা হচ্ছিল যে বৃষ্টির মধ্যে অন্তত যেগুলো বেসিক জায়গাতে বিএনপির আপত্তি ছিল বলে আপনারা মনে করছিলেন বিভিন্ন সময়, সেগুলো তো এখনো অমীমাংসিত অবস্থায় রয়েছে। সেটিকে আসলে মীমাংসিত যদি না হয়, নোট অফ ডিসেন্ট যদি সমাধান না হয়, তাহলে তার ভবিষ্যৎ কি? আসলে যদি সমাধান না হয় তাহলে আসলে আমার তো মনে হয় যে এখানে নতুন করে কিছু চাপিয়ে দেওয়া পূর্বেরই থেকে যাবে। কারণ এখানে তো সকল রাজনৈতিক দলের ঐকমতের একটি বিষয় আছে, আর বিএনপি তো বাংলাদেশের এই মুহূর্তে এক্সিস্টিং সকল পার্টির মধ্যে সবচেয়ে বড়। তারপরও যেহেতু অন্যান্য রাজনৈতিক দল আছে এখানে, এবং তারা যদি ঐক্যমত হয় তাহলে একটি রাজনৈতিক দল এর চাইতে অন্যান্য আরও সবগুলো রাজনৈতিক দল মিলে যদি ঐক্যমতে পৌঁছাতে পারে, তারপর এটা বিএনপির মেনে নেওয়া উচিত বলে আমি মনে করি। আমরা আলোচনায় আবারও ফিরছি, তবে তার আগে একটি বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। শরীফুজ্জামান শরীফ, একটু আপনার কাছে জানতে চাই, একটি ফোন আলাপ গতকাল রাতে আবারও ফাঁস হয়েছে। জাতীয় পার্টি জিন্দা লাশ নানকের সাথে ফোন আলাপে শেখ হাসিনা এমনটি বলছিলেন, সেই মোদ্দা কথা সেখানে পাওয়া গেছে, এবং এটি গত জুলাইয়ের। একটু জানতে চাই যে জাতীয় পার্টিকে শেখ হাসিনা যেটিকে জিন্দা লাশ বলে জুলাইয়ে ট্রিট করলেন, এখন বলা হচ্ছে এনসিপি বা বিভিন্ন দলের পক্ষ থেকে এরই মধ্যে অভিযোগ করা হয়েছে যে জাতীয় পার্টির আড়ালে আসলে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার এক ধরনের চেষ্টা চলছে। কি মনে হয় যে জিন্দা লাশের দলের লাঙল ধরেই কি আওয়ামী লীগ আগাবে বলে মনে করেন? ধন্যবাদ। জাতীয় পার্টি নিয়ে সরকারের, অর্থাৎ আগের সরকারের বেশ কতগুলো পরিকল্পনা ছিল। এটি আলাদা দল হলেও আমার এখনো মনে আছে বিরোধী দলের নেত্রী বেগম রওশনের সাথ সংসদে তিনি মোনাজাত করেছিলেন শেখ হাসিনা যেন 100 বছর ক্ষমতায় থাকে। পৃথিবীর ইতিহাসে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা সরকারি দলের প্রধানকে 100 বছর ক্ষমতায় থাকার দোয়া করেছেন, এটি রেয়ার ঘটনা। মানে তাদের আর্টিফিশিয়াল বিরোধী দলের চরিত্রটা বোঝানোর জন্য আমি বলছি। আবার এদের মধ্যে যখন নানা বিষয়ে দ্বন্দ্ব হতো, শেখ হাসিনার সাথে দুই পক্ষই দেখা করতেন এবং তিনি মীমাংসা করে দিতেন। সেই জাতীয় পার্টির হাত ধরে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে কিনা আমি জানি না। তবে আপনি খেয়াল করবেন জাতীয় পার্টি গত কয়েকদিন আগে
আবার একটা ভাঙনের ঘটনা ঘটেছে। আমি যেটা শঙ্কা করছি, জাতীয় পার্টির একটি অংশকে সরকার এবং সরকারের সংস্থাগুলো ব্যবহার করছে কিনা। যে ব্যক্তিরা গত 1.5 দশকে আওয়ামী লীগের কাছ থেকে বেশি সুবিধা নিয়েছে জাতীয় পার্টি করতে এসে, আমি তাদের প্রত্যেককে একটা জায়গায় দেখছি। জিএম কাদেরের বাইরে আপনি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, সরকারের মন্ত্রী ছিলেন। আপনি রাঙ্গা সাহেব বলেন, শেখ হাসিনার মন্ত্রী ছিলেন। আপনি মুজিবুল হক চুন্নু বলেন, মন্ত্রী ছিলেন। আপনি কাজী ফিরোজ রশিদ বলেন, তিনি প্রভাবশালী ছিলেন। ঢাকা থেকে আবু হোসেন বাবলার কথা বলেন, এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সাথে ছিল এবং বেনিফিশিয়ারি। কিন্তু এখন দেখা যাচ্ছে হঠাৎ করে তারা বলছে আমরা তওবা করলাম, আমাদের সব মাফ করে দেন। আচ্ছা, এই 15 বছরের এই যে ঘটনাগুলো, সরকারের সাথে তাদের যে সম্পর্কগুলো, এগুলো কি এক তওবার ভেতর থেকে মাপ পাওয়া যায়? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আমি যতটুকু জানি এই নেতাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে। আপনি ওই যে রিকশাওয়ালার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছিলেন, এই ধরনের মামলার আসামি আমার যতটুকু জানা এই পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে 3টি মামলা আছে চট্টগ্রামে, কিন্তু তারা নির্বিঘ্নে কাজগুলো করছে। আমার ধারণা যে এরা কোনো না কোনো সংস্থা অথবা অন্য কোনো এর মাধ্যমে সরকারের সাথে সম্ভবত একটা নেগোসিয়েশন করে এক ধরনের পলিটিক্স করতে চাইছে, অর্থাৎ রাজার দল। তারাও হয়তো রাজার দল, কিংস পার্টি ইত্যাদি হয়ে ওঠার চেষ্টা করছে। আওয়ামী লীগ তার পলিটিক্সের কিভাবে ফিরবে, তার হাতে কাঁধে হাজার খানেক মানুষের লাশ, নিশ্চয়ই একটা রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলের কাঁধে ভর করে মাঠ পুনরুদ্ধার করার সুযোগটা নেই। জনগণের মধ্যে সচেতনতা আগের থেকে অনেকটা বেড়েছে, রাজনৈতিক সচেতনতা। তার একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। একটা অংশ প্রচার করার চেষ্টা করে, ওর মধ্য দিয়ে সে এস্টাবলিশ হবে। কিন্তু খেয়াল করবেন, জনগণের মধ্যে জনগণ চিনতে পারে কে সরকারের সাথে ছিল, কে সাথে ছিল না। আমি যেটা দেখতে পাচ্ছি, জাতীয় পার্টির একটা অংশকে, বিশেষ করে গত কয়েকদিন আগে যারা গঠিত হয়েছে, তারা বেশ নিরুপদ্রবে মোটামুটি ভালো কর্মসূচি তারা পালন করেছে। এবং তারা তাদের পুরনোদের, আনোয়ার হোসেন মঞ্জুর যে বক্তব্যটা নিয়ে আলোচনা হচ্ছে, তিনি কিন্তু ওই জায়গায় উপস্থিত থেকে সেই বক্তব্যটা দিয়েছিলেন। জি, মাহিন সরকার, একটু আপনার কাছে জানতে চাই, জুলাই আন্দোলনে আপনারা যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তার মধ্যে কেউ বিভিন্ন দলে, কেউ দলে নেই, সরকারে যিনি আছেন ছাত্র প্রতিষ্ঠা হিসাবে, তার বিরুদ্ধে প্রায়ই নানান ধরনের অভিযোগ আসে। আজকেও গণমাধ্যমে একটি খবর বেরিয়েছে যার মধ্যে কথা এমন যে আওয়ামী লীগ আমলে 2016 সালে 51 লাখ টাকার যে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছিল, সেটি 21 সালে 13 কোটিতে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। সেটিকে আরও 1 কোটি বাড়িয়ে এখন মেয়াদ বাড়ানো হয়েছে 2 বছর। সেটি বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে অভিযোগ হচ্ছে, যদিও তিনি সেটি আবার এরই মধ্যে প্রতিবাদ জানিয়েছেন যে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেননি। একটু জানতে চাই যে এই কর্মসূচিটি, এই যে 16 লাখ টাকার 51 লাখ টাকারটি 13 কোটিতে উন্নীত করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটিকে আবার সামনের দিকে এগিয়ে না নিয়ে তদন্ত করা যেত কিনা বা প্রশ্ন করা যেত কিনা, যে আসলে এটি আসলে যিনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় 4 নং সমন্বয়ক জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং বর্তমান সম্মানিত উপদেষ্টা, তাকে প্রশ্নটা করলে ভালো হতো। তো তারপরে আমার কাছে মনে হয় আসলে এই প্রকল্পে আসলে ভিতরে ইনস অ্যান্ড আউট কে আছে, এটা আসলে সবচেয়ে ভালো তিনি বলতে পারবেন। আমার মনে হয় এখানে কোথাও ভুল বোঝাবুঝি আছে কিনা, বা এই প্রকল্প তো আসলে তার একেবারে ব্যক্তিগত উদ্যোগেও হওয়ার কথা না। এখানে তো সরকারের বিভিন্ন আমলা থেকে শুরু করে সবাই তো থাকেন। তো প্রকল্পটি যে ফরওয়ার্ড হয়েছে সেটি তো সত্যি, ধরে নিলাম। অবশ্যই এখন এটার ক্লারিফিকেশন আসলে তার কাছ থেকে নেওয়া উচিত। যদি কোনো দোষ থেকে থাকে সেটিও তো আসলে যারা সংবাদ মাধ্যম রয়েছে বা সেখানে যারা তদন্ত অফিসার রয়েছে তারা কিন্তু এটা খুঁজে বের করবে। তো আমার মনে হয় যে এখানে আসলে আমাকে প্রশ্ন করাটা অনেকখানি আমার জন্য ঠিক আছে, কিন্তু বারবার অভিযোগের তীর তার দিকে যায়, এটিকে আপনি রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখেন নাকি মনে করেন যে আসলে স্বাভাবিক? আসলে রাজনৈতিক ষড়যন্ত্র তো এখানে থাকতেই পারে, কারণ বিগত সময়ে দেখা গেছে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর বিরুদ্ধে বিএনপির অনেক নেতাকেই সরাসরি বক্তব্য দিতে দেখা গেছে। এর পাশাপাশি তিনি যদি ব্যক্তিগত জীবনে আর একটু
সতর্কতা অবলম্বন করেন বা তিনি যে দায়িত্বে আছেন সেটাকে আরেকটু সিরিয়াসলি দেখেন, এটা মনে হয় যে তার জন্য ভালো, বাংলাদেশের মানুষের জন্য ভালো। কারণ তার প্রতি কিন্তু প্রত্যাশা অনেক বেশি, সকল উপদেষ্টার উপরেই প্রত্যাশা বেশি, কিন্তু যারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসাবে সরকারের মধ্যে আছেন তাদের কারণে তো এই সরকারটা লেজিট। তো সেই জায়গা থেকে তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত। জি, আজিজুল বারী হেলাল, একটু আপনার কাছে জানতে চাই, জামায়াত ইসলামী নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যারা পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না। একটু আপনার মত। এটা তাহের ভাই যে কেন বললো সেটা তাহের ভাই ভালো জানে। তাহের ভাই হিসাব নিকাশ না বুঝেই বলল যে পিয়ার পদ্ধতি হলে আমরা ক্ষমতায় যেতে পারবো, তারা ক্ষমতায় যাবে, তারা এই পর্যন্ত কত পার্সেন্ট ভোট পেয়েছে। আমার বক্তব্য হলো যে দেখেন, আজকে এই সমস্ত কথা বলছে কেন, এই সমস্ত উল্টা পাল্টা কথা কেন বলা হচ্ছে যে নির্বাচন লেভেল প্লেইং হবে, ফিল্ড দরকার, নির্বাচন হবে না, নির্বাচন ঠেকানো হবে, নির্বাচন নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা বলছে না। এইটার কারণ কি, এইটা আপনাকে বুঝতে হবে। এইটার একটাই কারণ যে এই যে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম, তা না, তার মধ্যে সবাই কিন্তু নেশন ওয়াইড দল না, ক্ষুদ্র ক্ষুদ্র একটি দল। কারো ইতিহাস হলো যে বিএনপির সাথে অ্যালায়েন্স করলে হয়তো 18-19টা সিট পায়, আবার একা নির্বাচন করলে 2-3টা সিট পায়, তাই না? আবার অনেক দল তারা এখনো নির্বাচন, ওদের এনসিপি ওরা তো এখনো নির্বাচনে অংশগ্রহণই করেনি। আরও অনেক রাজনৈতিক দল, তারা আরও অনেক পার্টি আছে এখন অভ্যুত্থানের শক্তি। আমি কিন্তু শরীফ ভাইদের ইঙ্গিত করছি, তারা খুব পুরনো পার্টি। যে সময় ওই সমস্ত রাজনৈতিক দল কিন্তু জানে যে নির্বাচন হলে এমপি হওয়া খুব কঠিন। এদের এখন সবার একটা দাবি যে আমরা অভ্যুত্থানের শক্তি সবাই মিলে একটা অ্যালায়েন্স করব। ওই যে প্রথমে জাতীয় সরকার বলতো না, আমরা বলতাম যে প্রথমে যদি জাতীয় সরকার করি তাহলে নির্বাচনটা করব কিভাবে, বলতাম তো আমরা যে নির্বাচনটা করবো কি, আমাদের অপোনেন্টটাকে, অর্থাৎ জাতীয় সরকার আফটার দ্য ইলেকশন। এখন তারা শুরু করেছে আর একটা বয়ান যে আমরা নির্বাচনের আগে সমস্ত গণ অভ্যুত্থান শক্তি একটা অ্যালায়েন্স করব। আমরা যদি প্রশ্ন করি যারা আমাদের অপোনেন্টটাকে, বলে আওয়ামী লীগ, স্টেট বলে আওয়ামী লীগ। আরে ভাই, আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই বিচার না হওয়া পর্যন্ত। আপনি আওয়ামী লীগের এখন আনবেন কিভাবে? ওই যে বললেন না জাতীয় পার্টি সব কথা বলছে কেন, জাতীয় পার্টির ঘাড়ে আওয়ামী লীগ উঠবে কিনা, এই তো আপনার একটা বক্তব্য ছিল না। এই যে আমরা এই যে জামাত বলেন, অন্য দল বলেন, এদের সবার কথা যে বিএনপির সাথে অ্যালায়েন্স করে এমপিটা আমাকে হতে হবে, ক্ষমতার স্বাদ আমাকে গ্রহণ করতেই হবে। অথচ আমরা বলছি আপনার যার অবস্থান থেকে ইন্ডিভিজুয়ালি আমরা ইলেকশন করি, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। আমরা যদি এখন অ্যালাইনমেন্ট করি তাহলে আমাদের অপোনেন্টটাকে, তাহলে 24-এ হাসিনা যেটা করেছিল আমি আর ডামি, আমরা তো সেই নির্বাচন চাই না। বিএনপি চায় একটা স্বচ্ছ সুন্দর প্রতিযোগিতা নির্বাচন, যেটা অ্যাকসেপ্টেবল টু অল, শুধু ন্যাশনাল ইন্টারন্যাশনাল যারা অ্যাকসেপ্টেবিলিটি থাকবে। হাসিনা যা তা তো আমরা করতে পারি না। নির্বাচনের পরে আমরা সবাই মিলে হারুন জিতুন যাই হোক আমরা একটা জাতীয় সরকার গঠন করবে। কেউ যদি আমাদের সাথে সরকার গঠন না করে সে বিরোধী দল হবে, কিন্তু না, এখনই তাদের এমপি হইতে হবে। এই জন্য এখন করছে জাতীয় নির্বাচন হবে না, পিআর পদ্ধতি, তারপরে লেভেল প্লেইং ফিল্ড নেই। যদি বিএনপি বলে যে আসেন আমরা অ্যালাইনমেন্ট করি, একটা অ্যালায়েন্স করি, জাতীয় ঐক্য করে আমরা নির্বাচন করি, আপনাদের এত সিট ছাড়বো অত সিট ছাড়বো, তাই দেখবেন সব মুখ বন্ধ হয়ে যাবে, দেখবেন সব কোনো এখন আর নির্বাচন করতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা যদি এটা করেন তাহলে আমাদের অপোনেন্টটা বলে আওয়ামী লীগ। তাহলে 24-এর গণ অভ্যুত্থানের চেতনাকে তারা ধারণ করলো না ক্ষমতাকে তারা ভালোবাসলো? 24-এর চেতনাটা কি, যে একটা মানুষ তার পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং একটি জনগণের সরকার হবে, এবং ফ্যাসিস্ট পতিত আওয়ামী লীগ যার রাজনীতি পরাস্ত হয়েছে সে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, তাকে পরাজিত করা হয়েছে, রাজনৈতিকভাবে পরাজিত করা। পিয়ারের দাবি তো এনসিপিও করে, অন্যান্য আরো অনেকেই করে উচ্চকক্ষে। পিয়ারের দাবি এনসিপি করে হলো আপনার উচ্চকক্ষে, হ্যাঁ তাই না, উচ্চকক্ষে। আর জামাত দেখবেন এখন নিম্ন তাদের বক্তব্য আমাকে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে হবে, তাকে আমরা, কারণ এখন দেখেন নির্বাচন যতদিন না হচ্ছে ততদিন করে ডিফ্যাক্টো ক্ষমতা কিন্তু তারা বিভিন্নভাবে এনজয় করছে। দেখবেন আপনি প্রশাসনে বলেন, পুলিশে বলেন, আর বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসার সমস্ত কমিটি যেমনি হোক তাদের একটা রয়েছে। কারণ কি জানেন, এই যে পতিত ফ্যাসিবাদের
যে যে সমস্ত লোক এখনো প্রশাসনে লুকিয়ে রয়েছে তারা কিন্তু সব ওই 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 ওইখানে ভর করেছে। আমি তো প্রান্তিক পর্যায়ে রাজনীতি করে আমি দেখেছি যে পতিত ফ্যাসিবাদরা কোনো না কোনোভাবে ওই আপনার ওদের সাথে অ্যালাইনমেন্টস করে টিকে আছে। জি, তারা ভাবছে যে ওদের যদি আমরা শেল্টার দিতে পারি তাহলে হয়তো আমরা ভোট বেশি পাবো। তাহলে কি করতে হবে? পিআর পদ্ধতিতে আনতে হবে। পিআর পদ্ধতিতে, আমরা তো পিআর পদ্ধতির বিরুদ্ধে না, আমরা বলছি যে পিআর পদ্ধতির প্র্যাকটিস অভিজ্ঞতা এই দেশের জনগণের নেই। যদি হতে হয় আমাদের সংসদে সব আলোচনা হবে, সংসদে আসেন, সংসদে সেটা নিয়ে আমরা বিস্তার আরেকদিন আলোচনা করবো। আজকে এখানে শেষ করছি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।